উইথ লং ব্যাক প্রোগ্রামে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে আছি ডক্টর এ কে এম কামরুল হক, এফসিএস ফাইনাল ইয়ার ট্রেনি, কার্ডিওলজি, ঢাকা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। শুভ চিকিৎসকবৃন্দ, আজকে আমরা মূলত আলোচনা করব যে যেহেতু যারা সামনে জুলাই জুলাই তো না, এখন যেহেতু আপনারা জানেন যে রিসেন্ট বিসিপিএস একটা নোটিশ দিয়েছে যে আগে যেটা আমাদের মিড টার্ম পরীক্ষা হতো জুলাই 1 তারিখ, এখন আগামী জুলাই থেকে যে পরীক্ষাটা আপনার সেশন অথবা জুলাই, কিন্তু আপনার পরীক্ষা হবে কিন্তু জুনের 15 তারিখ থেকে। তার মানে আপনি কিন্তু 15 দিন আগে থেকে আপনার পরীক্ষাটা শুরু হয়ে যাবে। আপনি কিন্তু 15 দিন সময় কম পাচ্ছেন। সেই আপনার যারা সামনে এই জুনে পরীক্ষা দিবেন, তাদেরকে লক্ষ্য করেই আমাদের এই আজকে এই প্রোগ্রামটা। আজকে প্রোগ্রাম মেইন উদ্দেশ্য হচ্ছে কিভাবে আসলে আপনারা প্রিপারেশন নিবেন, এখন থেকে কিভাবে শুরু করবেন। যেহেতু সময় এখনো আপনাদের কাছে মোটামুটি আমাদের বলা চলে 8 মাসের মতো সময় আছে। এই 8 মাস সময়ে কিভাবে আসলে প্রিপারেশন নিয়ে আপনি মিড টার্মে পাশ করতে পারবেন বা একবারেই পাশ করতে পারবেন, সেই নিয়ে আমাদের আজকে আমরা আলোচনা করব এবং সেই বিষয়ে আমরা একটা গাইডলাইন দিব। আর যেহেতু আপনারা জানেন, অনেকেই হয়তোবা আপনাদেরকে বলে যে মিড টার্ম আসলে সোজা, কিন্তু বিগত কয়েকটা সেশন যদি আপনি পর্যবেক্ষণ করে দেখেন যে মিড টার্ম কিন্তু পাশের হার অনেক কম, মানে পাশের হার তুলনামূলক কিন্তু কমে গেছে। আগে যেটা হয়তোবা প্রথম দিকে 90%, 80% ছিল, বিগত যে সেশনটা গত আপনার জুলাই মাসে, যেটা জুলাই সেশন যেটা গেল, সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে টোটাল ওভারঅল পাস ছিল 40%। ঠিক আছে, যেটা আসলে খুবই কম। ঠিক আছে, আপনার 60%ই কিন্তু ফেল করছে। তাই আসলে এই জন্য মিড টার্মকে এখন আর আসলে ওইভাবে সহজ করে নেওয়ার কিছু নেই, এখন থেকে আপনাকে প্রিপারেশনটা নিতে হবে। আমি প্রথমে একটু আহ্বান জানাবো আমাদের এবার জুলাইয়ে পাশ করেছেন আমাদের ডক্টর সাজনিন আপু। আপুকে আমি শেয়ার করতে বলবো যে আপু আসলে কিভাবে আমাদের এই ব্যাচে থেকে প্রিপারেশন নিয়েছিলেন এবং আলটিমেটলি মিড টার্ম একবারই পাশ করেছেন। ডক্টর সাজনিন আপু বর্তমানে এন্ডোক্রাইনোলজি ট্রেনিং রয়েছেন। সাজনিন আপু শোনা যাচ্ছে? হ্যাঁ ভাইয়া, আসসালামু আলাইকুম। আমাকে আসসালাম। শুনতে পাচ্ছেন? জি আপু শোনা যাচ্ছে। আচ্ছা, আমি হচ্ছে আপনার গত জুলাই 2025-এ পাশ করেছিলাম মিড টার্ম, এবং আমি মিড টার্মে হচ্ছে আপনার জেনেসিস এর সাথেই ছিলাম। আমি আমার পরীক্ষার অভিজ্ঞতাই আসলে প্রথমে একটু শেয়ার করি আপনাদের সাথে। যেটা হচ্ছে যে আপনার আমি আমি আগের সেশনের কোশ্চেন গুলো যখন দেখেছিলাম, তখন আমার কাছে মনে হচ্ছিল যে আচ্ছা, এই টপিক গুলো থেকে কোশ্চেন আসবে, আর এই টপিক গুলো থেকে হয়তো কোশ্চেন নাও আসতে পারে। কিন্তু আমাদের সেশন থেকে দেখা গেল যে, বা এর আগের সেশনও এরকম হয়েছে যে প্রতিবারই কিছু নতুন নতুন টপিক কিন্তু আসে। হ্যাঁ, স্যাররা এখন মানে বিসিপিএস এখন আগে থেকে আসলে অনেক বেশি স্ট্রাকচার্ড হয়ে গেছে। তারা আমাদের কোশ্চেন প্যাটার্ন গুলো চেঞ্জ হচ্ছে, অনেক স্ট্যান্ডার্ড হচ্ছে, ভালো হচ্ছে। তো আর এখন তো বিসিপিএস আমাদেরকে 15 দিন সময় হচ্ছে প্রায় কমে গিয়েছে। সেজন্য আপনার পড়াশোনাটা আসলে এখন থেকেই শুরু করতে হবে। আর আপনার আরো একটা কথা যেটা বলবো টপিকের ব্যাপারে, যেটা হচ্ছে যে আপনি বলতে পারবেন না যে এই টপিকটা গতবার এসেছে মানে এবার আসবে না। স্যারদের যে পছন্দের টপিক গুলো থাকে সেগুলো আসলে সবসময় পছন্দের থাকে। তো আপনার ধরেন আমাদের সময় যেমন রিকারেন্ট ফলটা হচ্ছে আপনার হিস্ট্রি টেকিং আসছিল, কিন্তু এর আগের বার এটা আসছিল হচ্ছে আপনার রিটেনে। তাহলে আপনাকে কিন্তু আসলে সবকিছুই পড়তে হবে এবং আগের বছরের কোশ্চেন গুলো আপনাকে অ্যানালাইসিস করতে হবে। এই ক্ষেত্রে হচ্ছে জেনেসিস মানে আপনাকে সাহায্য করে কিভাবে, কারণ জেনেসিস এর হচ্ছে আপনার ওনারা যখন আমাদের রিটেন ক্লাস নিত এবং রিটেনের পরেই যখন হচ্ছে আমাদের আহ, আপনার হচ্ছে প্রতিটা কোশ্চেন যখন পড়াইতো, প্রতিটা টপিক যখন পড়াইতো, তখন তার সেই টপিকের পরে যখন আপনাদের একটা ক্লাস টেস্ট থাকতো, সেখানে হচ্ছে ওনারা মানে যেসব টপিক থেকে আসতে পারে সেই সব টপিকেরই হচ্ছে আপনার হতো, পরীক্ষাগুলো হতো। এখন আমরা হচ্ছে ভাবতেই পারি যে হচ্ছে এখন তো আমরা 2 বছর ট্রেনিং করেছি, হয়তো আমি শুধুমাত্র হচ্ছে নিজে নিজে পড়েই হচ্ছে পরীক্ষাটা দিতে পারি। কিন্তু আসলে হয় কি, আপনি পড়তেই পারেন, আপনি নিজে নিজে পড়তেই পারেন, কিন্তু আপনার কতটুকু পড়া হলো, আপনি নিজেকে কিভাবে হচ্ছে মানে কতটুকু আপনার পড়াটা হয়েছে, আপনি আত্মস্থ করেছেন, এই যে এই জিনিসটা কিন্তু আপনি যদি পরীক্ষা না দেন তাহলে কিন্তু আপনি বুঝবেন না। হ্যাঁ, আরেকটা জিনিস হচ্ছে যে আপনার 3 ঘন্টায় তো রিটেনটা থাকে, 3 ঘন্টায় কিন্তু অনেক লিখতে হয় আসলে। 20টা কোশ্চেন থাকে এবং 4টা করে গ্রুপ থাকে। এই লেখাটা যদি আপনি আগে থেকে প্র্যাকটিস না করেন, পরীক্ষা না দিয়ে থাকেন, তাহলে আপনি হচ্ছে পারবেন না। যেমন ভাইয়া বললেন একটু আগে, কামরুল ভাইয়া, যে এবার আমাদের সময়ে আপনার রিটেনই অনেক ফেল এসেছে, প্রায় 50%-এরও বেশি কিন্তু ফেল আসছে।
তারা সবার প্রিপারেশনই আসলে থাকে মোটামুটি কম বেশি, কিন্তু ওই যে স্ট্র্যাটেজিক্যালি যখন না পড়া হয় তখন কিন্তু আসলে পাশ করা যায় না। সেজন্য আপনি যদি একটা ভালো গাইডেন্সে থাকেন, কারণ এখন তো আমরা আসলে সবাই খুবই ব্যস্ত থাকি, আমাদের তো লাইফে আসলে সবকিছু হয়েই থাকে। সেজন্য আপনার আপনি যদি হচ্ছে একটা গুছানো স্ট্রাকচারড ওয়েতে পড়াশোনা করেন, আপনার একটা হচ্ছে ভালো মেন্টর আন্ডারে থাকেন, তখন দেখবেন যে আপনার পড়াশোনাটা খুব ভালো হবে, ইজিলি আপনি পড়তে পারবেন। এই দিক থেকে এইগুলো থেকে আপনাকে হচ্ছে জেনেসিস খুবই হেল্প করতে পারে। আরেকটা বিষয় হচ্ছে যে আপনার ডেভিডসনে আমি যদি আপনাদেরকে একটু হেল্প করি যে আপনি কিভাবে পড়বেন সেই বিষয়ে যদি বলি, যে ডেভিডসনের কোন একটা টপিক পড়লে আপনি সেটাকে শুধুমাত্র যে রিটেনের জন্যই পড়বেন, এসবি এর জন্য, এসএকিউর জন্যই পড়বেন বা এরকম কিন্তু না। আপনাকে কোনো একটা টপিক পড়তে হলে সেই টপিকের উপরে হচ্ছে কিভাবে অসপি আসতে পারে, অস্কি আসতে পারে, ইভেন ডেভিডসন থেকেই কিন্তু আমাদের হচ্ছে আইওই যেটা আসে একটা ভাইবার মতো, সেটাও কিন্তু ডেভিডসন থেকেই আসে। সেজন্য আপনাকে হচ্ছে একটা কমপ্লিট একটা প্রিপারেশন নিতে হবে। এই কমপ্লিট প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে আপনাকে জেনেসিস খুব হেল্প করবে। জেনেসিস আপনাকে বুঝাই দিবে যে হচ্ছে আচ্ছা, এই টপিকটা থেকে রিটেনের কোশ্চেন কিভাবে আসবে, আপনি পড়ার পরে কিভাবে বুঝবেন যে এটা এই সিনারিও দেখে আপনাকে তো আগে আসলে ডায়াগনোসিসটা কনফার্ম করতে হবে। পড়তে তো আমরা পারি। এই প্রতিটা টপিকে যখন আপুরা পড়ান আমাদের জেনেসিসে, আরেকটা ভালো দিক আমি সবসময় বলি আসলে, সেটা হচ্ছে যে আপনার প্রতিটা যে সিস্টেম আছে, প্রতিটা সিস্টেমের এক একটা মেন্টর থাকে তো, এবং প্রতিটা মেন্টরই আলহামদুলিল্লাহ ওনারা সবাই এত ভালো। ওনারা যিনি যে সিস্টেমটা পড়ান তিনি সেই সিস্টেমের সবকিছু আপনাকে খুব ভালো করে পড়াবেন। যে রিটেন থেকে কিভাবে আপনি কোশ্চেন করবেন, কিভাবে আসবে, অস্পি কিভাবে আসতে পারে, পিক্টোরিয়াল কিভাবে আসতে পারে, সেগুলো সব বলে দেন। তো আপনাদের হচ্ছে এই অল্প সময়ের মধ্যে আপনি পড়াটা খুব ভালোভাবে গুছিয়ে ফেলতে পারবেন। আর এখন আমি বলবো যে আমি রেগুলার ব্যাচে ছিলাম, কিন্তু আমি এখন আপনাদেরকে লং ব্যাচে ভর্তি হতে এই জন্য বলবো যে যেটা হয়, আমরা তো আসলে ক্লাস করি, তারপর হচ্ছে কোচিং করি, সবকিছু করেই যখন আমরা আসলে পড়তে বসি তখন আমরা পুরোপুরি সময়টা দিয়ে পড়তে পারি না। আর অনেক সময় দেখা যায় কোচিং এ ভর্তি হওয়ার পরও দেখা যায় যে পড়ার ফ্লো আসতে দেরি হয়ে যায়। সেজন্য আপনি যখন একটা লং ব্যাচে ভর্তি থাকবেন, 7-8 মাসের ব্যাচে ভর্তি থাকবেন, তখন আপনি দেখবেন কি যে আপনার পড়ার ফ্লো আস্তে আস্তে যে সময়টা আপনি হচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে সেটা আপনার হচ্ছে নষ্ট হচ্ছে না। দেখা যাবে বা 5-6 মাসও আপনি একটা ভালো প্রিপারেশন নিয়ে ফেলতে পারবেন। এবং আপনাকে জেনেসিস আরেকটা যেটা আমাকে হেল্প করেছে যে আমাদেরকে অসপি হচ্ছে পড়াইতো একদম রিটেনের সাথে সাথে, সেই অসপি গুলো এবং আপুরা আসলে অনেক ভালো ভালো হচ্ছে কিছু পরামর্শ আপনাকে দেয়। আপনি যদি খুব ভালোভাবে পড়েন এবং নিয়মিত থাকেন, সেই পরামর্শগুলো যদি আসলে ক্যাচ করতে পারেন এবং সেই অনুযায়ী যদি আপনি নিজেকে প্রিপেয়ার করতে পারেন, সহজ হয়। যেমন নাদিয়া আপু বলতেন যে হচ্ছে ওয়ার্ডে গেলে তো আসলে আমাদের তো ওয়ার্ডও করতে হয়, তো ওয়ার্ডকে কিন্তু অনেক ভালোভাবে কাজে লাগানো যায়। যেমন সবসময় তো আমরা রোগী দেখি না, তো যেই সময়টুকু আমরা পাই 1 ঘন্টা বা যাই পাই কিনা 45 মিনিট, সেই সময়টাতে যদি আপনি আপনি তো জানেন আসলে অস্পির কিছু কিছু অস্পি টপিক থেকে কিন্তু সবসময় কোশ্চেন আসবে। যেমন একটা এক্স রে সিটি থাকবে, আপনার একটা সিটি এমআরআই থাকবে। এগুলো আপনার আমাদের সবার কাছে তো এখন পিডিএফ আছে, বই না নিলেও আপনি মোবাইলে দেখলেন, আপনি চিন্তা করলেন যে আমি আজকে 20টা অস্পি পড়বো, ইসিজি পড়বো, এইভাবে দেখবেন যে আপনার পড়া হয়ে যাবে। আর আরেকটা জিনিস বলবো যে এক্সামিনেশন ব্যাপারে বলবো, হ্যাঁ, আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে বিসিপিএস তো আসলে চাচ্ছে যে আমরা যাতে কারণ আমরা তো অনেকেই হচ্ছে ইন্টার্নিস্ট হব না, হ্যাঁ, আমরা তো ইন্টারনাল মেডিসিন ছাড়াও তো হচ্ছে মেডিসিন এবং অ্যালাইডে আপনার ব্রাঞ্চে চলে যাব। তাহলে এই যে 2 বছর ট্রেনিং এ বিসিপিএস হয়তো চাই যে আমরা যাতে মেডিসিনের যে পুরোপুরি ব্যাপারটা এটাতে যাতে খুব ভালোভাবে স্কিলড হয়ে যায়। সেই জন্য আমার মনে হয় যে আস্তে আস্তে বিসিপিএস হয়তো আমাদেরকে এখন আর ডামি পেশেন্ট থাকবে না, সত্যি সত্যি পেশেন্ট আপনাকে দিয়ে হচ্ছে ডায়াগনোসিস করতে হবে। সেক্ষেত্রে কিন্তু আপনাকে শুধু এক্সামিনেশন গুলো জাস্ট আমরা ওয়ার্ডে করছি বা জানলে এরকম হবে না, আপনাকে কিন্তু সিস্টেমিক্যালি হচ্ছে এক্সামিনেশন গুলো করতে হবে। তারপর সেটা হচ্ছে আপনাকে স্যারের সামনে প্রেজেন্ট করতে হবে, এগুলো কিন্তু সে দিয়ে ফেলতে পারে, হ্যাঁ, বিসিপিএস আর দিলেও তো আমরা কিছু বলতে পারবো না। তাহলে সেক্ষেত্রে আপনাকে কিন্তু জেনেসিস আপনাকে এই এক্সামিনেশন গুলো খুবই ভালোভাবে করাবে, একদম হাতে কলমে শিখায় দেয়। আপনাকে তো এক্সামিনেশন গুলো হচ্ছে বলেই দিবে, সাথে হচ্ছে আপনি মেন্টরদের সামনে, এক্সপার্ট মেন্টরদের সামনে আপনি এক্সামিনেশন করবেন, একদম সিস্টেমিক্যালি করবেন, কোথায় ভুল হচ্ছে ওনারা আপনাকে ধরাই দিবে। তো এই সব কিছুতে আপনি একটা ভালো প্রিপারেশন নিতে পারবেন। আর আমার কাছে মনে হয় যে মিড টার্ম সহজ পরীক্ষা না, কিন্তু আবার কঠিনও না, হ্যাঁ, একটু ট্রিকি পরীক্ষা। এবং এই পরীক্ষাটা আল্লাহর মতে একবারে যদি আমরা পাশ করে যাই আমাদের জন্য আসলে খুব ভালো, কারণ ব্রাঞ্চে চলে গেলে বা ইন্টারনাল মেডিসিনেও যদি আপনি থাকেন, আপনার হবে কি যে মিড টার্মটা পাস না করে গেলে আপনার মধ্যে একটা আপনি আসলে ব্রাঞ্চের ট্রেনিংটা কিন্তু একটু অন্যরকম হয়, স্পেশালাইজড হয়, ঠিক আছে? সেখানে আপনাকে আসলে অনেক বেশি এফোর্ট দিতে হয়।
তো তখন আপনি যখন মিড টার্ম পাস না করবেন, আপনার মাথায় একটা সারাক্ষণ দুশ্চিন্তা থাকবে, আপনি ট্রেনিংটা ভালো করে করতে পারবেন না। আর আমরা তো জানি যে ব্রাঞ্চ আমি মিড টার্ম পাস হয়ে গেলেই মানে আমাকে প্রোটোকলের কাজও করতে হয়, মানে সবকিছু মিলে আপনি আরো ভীষণ ব্যস্ত হয়ে যাবেন। তাই মিড টার্মটা আল্লাহর রহমতে পাস করে যাওয়াই ভালো। সেক্ষেত্রে আপনি আহ, বাজারে তো আসলে অনেকগুলোই আছে, অনেক কোচিং সেন্টারই আছে। আমি মানে আমি তো আসলে পার্ট ওয়ানও জেনেছি ছিলাম, সেই দিক থেকে আমি যদি বলি যে আসলে আপনি চোখ বন্ধ করে যদি আপনি বলেন যে আমি কোথায় বা কোন মেন্টরের কাছে যাব, এখন আসলে কি সব ব্যস্ততায় আমরা ডাক্তাররা কিন্তু হচ্ছে মানে আপনি একটা আপনার সিনিয়র কলিগের কাছে যান, তারও তো ব্যস্ততা আছে, সে আপনাকে কিন্তু ওভাবে সারাক্ষণ গাইডলাইন দিতে পারবে না। কিন্তু আমরা জেনেসিস কিন্তু বসেই আছি যে আপনাকে একটা পরিপূর্ণ গাইডলাইন দেওয়ার জন্য। এবং জেনেসিসের যে ব্যাচগুলো থাকে সেই ব্যাচগুলোতে একটা ডেডিকেটেড আপনার হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপও থাকে আমাদের। সেখানে আপনি 24 ঘন্টা, ইভেন আপনার 24 ঘন্টা বলতে আসলে আমি 24 ঘন্টা বোঝাচ্ছি, রাত 1টার সময় যদি আপনি আপনার কোনো একটা কোশ্চেনে বা কোনো একটা কিছুতে সমস্যা বোধ করেন, আপনি সবসময় দেখবেন যে কোনো না কোনো মেন্টর আপনাকে রেসপন্স করছে। এবং আপনি পার্সোনালিও যদি কোনো সাজেশন চান, সেই সাজেশনটাও আপনি তাদের কাছ থেকে পাবেন। মানে জেনেসিস এত ভালো একটা অফার দিচ্ছে, এরকম একটা গাইডলাইন সারাক্ষণ আমাকে একটা মেন্টর সাহায্য করছে, এটার জন্য আপনি জেনেসিসকে আসলে উত্তম বন্ধু হিসেবে নিতে পারেন। আমি তো আলহামদুলিল্লাহ অনেক উপকার পেয়েছি আমার সেই সময়টাতে, পরীক্ষার সময়টাতে কিছু হার্ডশিপ ছিল, স্টিল আমি আলহামদুলিল্লাহ পাশ করেছি। আমি জেনেসিসকে তো ধন্যবাদ দিতেই চাচ্ছি। আমি চাই যে আপনারাও হচ্ছে খুব সহজে উতরে যান, এই লং বেসটাতে আপনারা ভর্তি হলে সবভাবেই উপকার পাবেন। আর এই তো এভাবে আর কিছু আসলে বলতে চাচ্ছেন, আপনাদের সবার জন্য শুভকামনা। আর জেনেসিসকে ধন্যবাদ এরকম একটা সেশন আয়োজন করার জন্য। ধন্যবাদ ডক্টর শাজদিন আপুকে। আপু খুব সুন্দর করে বললেন যে তিনি আমাদের ব্যাচে থেকে কিভাবে আসলে জেনেসিসের সাথে প্রিপারেশন নিয়েছিলেন। আসলে যেটা আমি আরেকবার বলবো যে পার্ট ওয়ান আমরা যেরকম যে সবকিছু বাদ দিয়ে প্রিপারেশন নিতে পেরেছিলাম, মিড টার্ম কিন্তু আসলে ওরকম না। আপনি কিন্তু ট্রেনিং ছেড়ে মিড টার্ম প্রিপারেশন নিচ্ছেন না, আপনার কিন্তু ট্রেনিং এর পাশাপাশি মিড টার্ম প্রিপারেশন নিতে হয়। এই জন্য আপনার আসলে একটা সময় নিয়ে প্রিপারেশন শুরু করাটা আসলে খুবই দরকার এবং খুব ভালো। কারণ আসলে মিড টার্ম যেটা যে আপনি যদি ফেল হয়ে যায়, আপনার যদি ফেল হয়ে যায় তারপরে কিন্তু আপনি ট্রেনিং কন্টিনিউ করেন, আবারও কিন্তু সেই একটা অন্যরকম একটা প্যারা, ঠিক আছে? আপনার সবসময় মাথায় একটা ইয়ে থাকবে যে আমাকে মিড টার্ম পাস করতে হবে, আপনি ট্রেনিংও মনোযোগ দিতে পারবেন না, পরে মিড টার্মও সেভাবে পড়াশোনা হয় না। তো সেজন্য বলবো যে আপনার চেষ্টা করবেন প্রত্যেকেই যে শুরু থেকেই এবং প্রথম থেকেই যতটা সম্ভব সময় নিয়ে একটু প্রিপারেশনটা নেওয়া এবং একবারই মিড টার্ম পাস করে দেওয়া। আমি এই পর্যায়ে আহ্বান জানাবো ডক্টর নাদিয়া আপুকে। আপু বর্তমানে এফসিএস ফাইনাল ইয়ার ট্রেনি ঢাকা মেডিকেল কলেজ এন্ড হসপিটালে আছে। আপুকে আমি আহ্বান জানাবো যে বলার জন্য যে লং বেসে থাকে প্রিপারেশন নেওয়ার আসলে সুবিধাটা কি, এবং সেটাকে এই যে যে সময়টুকু আছে এই সময়টুকু তারা আসলে কিভাবে ইউটিলাইজ করলে আপনি জুলাইতেই যে যাতে পার্ট ওয়ান, সরি জুলাইতে মিড টার্ম একবারে পাশ করে যেতে পারেন। তো নাদিয়া আপু। থ্যাংক ইউ ডক্টর কামরুল। আসসালামু আলাইকুম। আমাকে কি ক্লিয়ারলি শোনা যাচ্ছে? আচ্ছা। আচ্ছা। সবার আগে থ্যাংক ইউ জেনেসিসকে যে এরকম একটা সেশন আয়োজন করার জন্য, হাউ টু ক্র্যাক মিড টার্ম। কারণ এখন আসলে এটার ইম্পর্টেন্সটা কি, কারণটা কি, প্রথমে আমি দুই লাইনে একটু বলতে চাই যে কেন আসলে মিড টার্মকে এখন ক্র্যাক করা লাগবে। ইজ ইট এ শেল, আমাকে ক্র্যাক করতে হবে? প্রথম কথা খেয়াল করে দেখেন, ডে বাই ডে বিসিপিএস কিন্তু পরীক্ষা কঠিন করছে, এক নাম্বার কারণ। দুই নাম্বার কারণ হচ্ছে আপনি রিসেন্টলি একটা নোটিশ আমরা সবাই দেখেছি ফেসবুকে, তাই না? সবাই আমরা মানে ফেসবুকে দেখেছি, বিসিবিএস এর ওয়েবসাইটে দেখেছি, বিভিন্ন পেজে দেখেছি যে বিসিপিএস আপনাদের পরীক্ষা কিন্তু এখন এগিয়ে এনেছে। সো 15 দিন ইটস এ হিউজ টাইম। তো 15 দিন পরীক্ষা মানে এগিয়ে নিয়ে আসা কিন্তু আমাদের জন্য অনেক একটা চ্যালেঞ্জিং একটা বিষয়, সুতরাং এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। তো সবকিছু মাথায় রেখে আমরা আসলে আজকের জেনেসিসকে থ্যাংক ইউ এই কারণে যে সবকিছু মাথায় রেখে এইরকম একটা সেশন মানে জাস্ট অ্যাকুরেট টাইমে অ্যারেঞ্জ করার জন্য অবশ্যই জেনেসিসকে ধন্যবাদ। আমি একটু শেয়ার করতে চাচ্ছি একটা স্লাইড। ওকে, স্লাইডটা কি দেখা যাচ্ছে? আপু এখনো শেয়ার হচ্ছে না? হচ্ছে, শেয়ারিং হচ্ছে, দেখা যাচ্ছে। ওকে, প্রথমে যেটা বলতে চাচ্ছিলাম যে দুইটা প্রশ্ন আমি রাখবো, যারা আমাদের লিসেনার আছেন আজকে যারা শুনছেন তাদের সবার কাছে আমার দুইটা প্রশ্ন থাকবে। প্রথম প্রশ্ন হচ্ছে ওয়াই শুড উই ক্র্যাক মিড টার্ম, এক নাম্বার, কারণগুলো আমি অলরেডি বলেছি। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে কিভাবে ক্র্যাক করব, হ্যাঁ, ক্র্যাক করার আমাদের আসলে ওয়ে গুলা কি। তো প্রথম কথা হচ্ছে আমরা কিভাবে আসলে কেন মিড টার্ম নিয়ে আমরা এত ওয়ারিড হয়ে আছি, মিড টার্ম কি আসলে অনেক কঠিন, প্রশ্নটা একটা থাকে যে আসলে কি কঠিন। শোনেন জিনিসটা আসলে এই যে আজকে কথাগুলা বলবো, কথাগুলা তো প্রমাণ থেকে যাবে যেহেতু এটা একটা ভিডিও যাচ্ছে।
তো প্রমাণ থেকে গেলেও নাম মেনশন না করেই বলি যে আমরা যারা ট্রেনিং এ আছি, আমি যেমন ফাইনাল পার্টের ট্রেনিং এ আছি, আমার ট্রেনিং একদম শেষ পর্যায়ে। তো আমাদের বিসিপিএস কারা আসলে, যারা ঢাকা মেডিকেলে বড় বড় আমাদের স্যাররা, লিজেন্ডারি স্যাররা, দিন শেষে তারাই তো বিসিপিএস এর স্যার, তাই না? তারাই তো প্রশ্ন করেন, তারাই মডারেটর, তারাই আমাদের পরীক্ষা দিচ্ছেন। সো আমরা সবাই কিন্তু ডিরেক্টলি অর ইনডাইরেক্টলি আমাদের স্যারদের সাথে কানেক্টেড। সুতরাং কিছু কথা কিন্তু আমরা স্যারদের ধরনের কথায় বুঝতে পারি অনেক সময় যে এই সেশনে পরীক্ষা কিন্তু কঠিন হতে পারে, বা এই সেশনে কিন্তু আমরা যে আপনাদেরকে অ্যালার্ট করি, আমরা যদি জেনে থাকি, এবং অনেক সময় আমাদের ডক্টরাই আমাদেরকে বলে যে আপু আমাদের স্যার কিন্তু এরকম বলছে, এটা কিন্তু এরকম হতে পারে। তো এরকম বিষয় থেকে আমরা যেটা অনুধাবন করতে পারছি যে অনেক স্যারদের মতোই এখন মনে হচ্ছে যে মিড টার্ম আসলে এফসিপিএস এর মিড টার্ম আসলে মানে একটা প্রপার লেভেলে রিচ করে না, এটাকে আরো বেশি ইমপ্রুভ করতে হবে। সো এই ইমপ্রুভ করতে হবে, ইমপ্রুভ এখনো করে নাই, তার আগেই যদি আমরা পাশের রেজাল্টটা দেখি যে জাস্ট লাস্ট সেশনে কি রকম সেশনটা আমাদের ছিল, আমরা একটু দেখাই। আপনারা স্লাইডে একটু দেখেন কাইন্ডলি যে গত সেশনে টোটাল পরীক্ষার্থী ছিল 454, মানে 454 জন পরীক্ষার্থী ছিলেন। রিটেনে পাস করেছে অ্যারাউন্ড 50%, যেমন 274 জন। অসপি এবং অস্কিতে যে পাশ করেছে 162 জন। তো দিন শেষে টোটাল 454 জন থেকে অ্যারাউন্ড 450 থেকে মাত্র কাছাকাছি 150 কাছাকাছি পাশ করেছে। দ্যাট মিনস পাস রেট হচ্ছে 35%। এই যদি হয় সহজ পরীক্ষার নমুনা, তাহলে আমার প্রশ্ন আপনাদের কাছে, পরীক্ষা যদি স্যারদের মধ্যে আরো স্ট্যান্ডার্ড করতে হয়, যে আরো বিসিপি মানে মিড টার্ম এখনো অ্যাপ্রোপ্রিয়েট লেভেলে আসেনি, আরো স্ট্যান্ডার্ড করতে হবে, হ্যাঁ, এটা একটা মক রিট্যাপ হয়ে গেছে, আপনারা বিসিএসে যান, একটা মক দেন, চলে আসেন, এরকম যদি ব্যাপারটা হয় তাহলে কঠিন হলে কি হবে আমরা জাস্ট ইমাজিন করতে পারছি না। সুতরাং আহ আমি আমার মেন্টর থেকে একটা কথা সবসময় শুনতাম যে প্রিপেয়ার ফর দ্য মানে ওর্স্ট, আপনি খারাপটার জন্য রেডি হয়ে থাকবেন, হ্যাঁ, হোপ ফর দ্য বেস্ট এন্ড প্রিপেয়ার ফর দ্য ওর্স্ট। সুতরাং এই খারাপ জিনিস যেন আমাদের সামনে ফেস করতে হতে পারে, সুতরাং আমাদেরকে প্রিপারেশন নিতে হবে। এই জন্য লং ব্যাচ, যেটা আমাদের সময় বেশি থাকে লং ব্যাচে, লং ব্যাচ হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট। কেন অ্যাপ্রোপ্রিয়েট? প্রথম কারণ হচ্ছে লং ব্যাচের এক নম্বর সুবিধা আছে, দেখেন আমরা এখন আসলে অনেক বিজি, আমরা ভীষণ বিজি থাকি, আমাদের ডেইলি ওয়ার্ডে যেতে হয়, এটা বাধ্যতামূলক, আমাদের যেতেই হবে, এটা আমাদের ট্রেনিং এর পার্ট। এখন আরো স্ট্রিক্ট হয়ে গেছে ট্রেনিং। দ্বিতীয় হচ্ছে আমাদের ফ্যামিলি লাইফ আছে, সব মিলে আসলে আমরা তো সময় পাই না পড়াশোনার জন্য, অনেক বেশি সময় পাই না। যেটুকু সময় পাই সেটুকু দেখা যায় আমাদের জন্য আসলে কঠিন হয়ে যায়, কারণ পরীক্ষাও স্ট্রাকচার হচ্ছে, বিসিপিএস আরো বেশি স্ট্রাকচার হচ্ছে, কোশ্চেন অ্যানালাইটিক্যাল কোশ্চেন বাড়তেছে। আগে যেরকম বলা হইতো যে জাস্ট বিসিপিএস এর কোশ্চেন গুলো সলভ করে গেলে ঘুরে ফিরে ওই টপিক থেকেই প্রশ্ন আসে, গতবার পরীক্ষা কিন্তু বিসিপিএস দেখিয়ে দিয়েছে যে না, ব্যাপারটা আসলে এত সহজ না। আপনি রিটেন কোশ্চেন গুলো 2-3 বছর লাস্ট অ্যানালাইসিস করলেই বুঝতে পারবেন যে আসলে এখন সবসময় যে কমন টপিক থেকে আসছে সেরকমও না, আবার কমন টপিক থেকে আসলেও কোশ্চেনটা যে অনেক সহজ হচ্ছে সেটাও না। দ্যাট মিনস আপনাকে দুই লেভেলেই প্রিপারেশন নিতে হবে। সেই সবকিছুর জন্য আপনাকে একটা প্রপার গাইডেন্স দরকার। গাইডেন্সের কারণ এইটাই যে আপনি গাইডেন্স ছাড়া কি পারবেন না? ডেফিনেটলি পারবেন, বাট আমাদের তো সময় কম। আমার হাতে যখন সময় কম থাকবে, অবভিয়াসলি আমাকে যদি পাশে একজন কেউ গাইড করে, আমাকে হেল্প করে, আমাকে জিনিসগুলো গুছিয়ে রেডি করে সামনে দিয়ে দেয়, আমি জাস্ট পড়বো এবং সেটা ইমপ্লাই করবো, দ্যাট ইজ মোর ইজিয়ার, তাই না? সেটা আমাদের জন্য বেশি ইজি হয়ে যায়। আর একটা কারণ, ইম্পর্টেন্ট কারণ হচ্ছে আমাদের এখন কিন্তু কন্টেন্ট বেশি, যেটা আমাদের একটা মানে ভাইটাল রিজন। কেন? পার্ট ওয়ানে আমরা যখন ফেস করে আসছি, পার্ট ওয়ানে আসলে আমাদের কন্টেন্ট তো কম ছিল, জাস্ট এসবিএটা পড়লেই হয়ে যেত। এখন আমাদের কন্টেন্ট কি কি তাহলে আছে? আহ এখন যদি আমরা দেখি যে আমাদের এক্সাম কম্পোনেন্ট গুলো থাকবে অ্যাকচুয়ালি মূলত 4 ভাগে। নাম্বার 1, আপনাকে প্রথম দিন এসবিএ দিতে হবে। সো এসবিএ এর জন্য আপনাকে একটা হিউজ প্রিপারেশন নিতে হবে। এখন বলেন যে এসবিএ কোত্থেকে আপনি পড়বেন? এসবিএ এর কোনো আসলে, আমি যেটা সবসময় একদম মানে ক্লাসেও বলি, এসবিএ এর কোনো বাবা মা নাই, একদম মানে কথা। এসবিএ কোত্থেকে দেবে উই ডোন্ট নো, কেউ জানে না। সেই জন্য আমরা সবসময় ক্লাসে চেষ্টা করি আপনাদেরকে যে ডেরিভেশনের কোন জায়গাটা থেকে আপনি এসবিএ ধরবেন, কোন জায়গাটা আপনাকে ফোকাস করতে হবে। বা আমরা যারা জেনেসিসে আমাদের একটা মানে প্যানেলই আছে শুধুমাত্র এক্সাম কোশ্চেন নিয়ে অ্যানালাইসিস করা প্যানেল। তো ওই প্যানেলের কাজ হচ্ছে সারাক্ষণ মডিফাই করে এন্ড মডারেট করে যে কিভাবে প্রশ্ন আসতে পারে, নেক্সট কোন জায়গাটা থেকে আমরা এই বক্স থেকে কোশ্চেন আসে নাই বা কি আসতে পারে, তো এগুলো আমরা আপনাদেরকে দেখাই দিই। এটা একটা। 2 নাম্বার হচ্ছে আপনার থাকবে এসিকিউ। তো এসিকিউ এর জন্য হিউজ প্রিপারেশন দরকার আছে, কারণ এসিকিউ ওই যে বললাম কোশ্চেন গুলো আপনারা দেখলেই বুঝতে পারবেন যে এখন অনেক সহজ কোশ্চেন হচ্ছে না, কোশ্চেন গুলো অনেক কঠিন হচ্ছে। টপিকটা হয়তো সহজ, টপিকটা হয়তো আপনার কমন পড়ে যাচ্ছে, কিন্তু কোশ্চেন প্যাটার্নটা একটু ডিফারেন্ট হয়ে যাচ্ছে ডে বাই ডে। সো ওই হিসেবে আপনি যদি একটা গাইডেন্স থাকে, আমরা আপনাকে হেল্প করব, সাপোর্ট করব, আমরা আপনাকে বুঝাই দিব আরো পসিবিলিটি কি কি হতে পারে, আর কিভাবে প্রশ্ন আসতে পারে, এভরি ওয়েতে আমরা আপনাকে দেখাই দিব। তা আপনার জন্য টাইমটা কমে গেল, আপনার কাজ শুধু বাসায় যে পড়া,
ক্লাসটা করে পড়ার পরীক্ষা দেওয়া। তো আমার মনে হয় এই বিজি স্কেডিউলে এটা আমাদের হেল্পফুল হয়। আর 3 নম্বর কম্পোনেন্ট হচ্ছে আমাদের ওসপি, যেটা হচ্ছে আসলে মানে বিভীষিকা মিড টার্মে সব থেকে ডেঞ্জারাস এবং ভয়ঙ্কর পার্ট যেটা, সেটা হচ্ছে আমরা বলি অসপি আর নসকি। কারণ এসবিএ এসএকিউ তো আসলে নিজের মতন করে পরীক্ষা দিলাম, খারাপ হইলে মন খারাপ হয়, ভালো হইলে ভালো, পাশ করলে তো ভালোই করলাম। কিন্তু অসকি আসলে পাশ ফেলের থেকেও বড় ভয় যেটা, আমার সামনে তো স্যার থাকবে, স্যারের সামনে আমাকে একটা কিছু ফেস করে আসতে হবে। সো এই বিষয়টা আমরা আসলে অভ্যস্ত না। আমরা সেই ফাইনাল প্রফের পরে তো আর কখনো আসলে এভাবে ফেস করিনি কোনো পরীক্ষাতে, যে স্যার সামনে বসে থাকবেন, আমি একটা কেস প্রেজেন্ট করব, একটা শর্ট কেস প্রেজেন্ট করব, আমি রানিং কমেন্ট্রি করব, এবং অসপিটা এটা আমাদের প্র্যাকটিসে নাই। সো এই জিনিসটা আমাদের জন্য অনেক ডিফিকাল্ট, এবং এই কারণে আমরা বলি কন্টেন্ট বেশি। তাহলে আপনাকে এসবিএ কভার, দ্যাট মিনস আপনি যদি সাপোজ ধরেন একটা টপিক, ফর এক্সাম্পল পালমোনারি এম্বোলিজম, আপনাকে এম্বোলিজম থেকে আমাকে যদি বলেন আপু আমাকে প্রশ্ন বলেন যে এসবিএ আমি কয়টা এসবিএ পড়বো, আমি বলবো শুধু এম্বোলিজম থেকে আপনাকে আমি 5 ক্যাটাগরিতে এসবিএ তে আটকাতে পারবো, খুব ইজিলি আটকাতে পারবো না, আমি আপনাকে চ্যালেঞ্জ দিতে পারবো যে শুধু এসবিএ আপনাকে সিম্পল এসবিএ দিবে না, এম্বোলিজম থেকে আপনাকে অনেক ভাবে ঘুরায় এসবিএ করা যাবে। তাহলে আপনাকে একটা টপিক থেকে এসবিএ পড়তে হবে, এই এম্বোলিজম থেকে রিটেন কোশ্চেন আসে, আপনাকে রিটেন করতে হবে, এই টপিক থেকে আপনাকে অসপিতে লং কোশ্চেন আসতে পারে, এখান থেকে আপনাকে একটা এক্সরে দিয়ে একটা সিনারিও দিয়ে অসপি দিতে পারে, এইখান থেকে আপনাকে একটা অস্কি দিতে পারে, জাস্ট এম্বোলিজমের একটা সিনারিও সাজিয়ে দিয়ে আপনাকে বললো আপনি পেশেন্টের হিস্ট্রি নেন, আপনি পেশেন্টকে কাউন্সেলিং করেন, আপনি একটা আইইউ দিয়ে দিল যে আপনি এই পেশেন্টকে ইমার্জেন্সি কি ম্যানেজমেন্ট করবেন। আইইউ ইজ ভেরি ডিফিকাল্ট, কারণ ওখানে আপনাকে একটা চেকলিস্ট থাকবে, আপনাকে স্যার সামনে বসে থাকবে, সামনে আপনার ডেমো পেশেন্ট থাকবে। সো এই জিনিসগুলো আমাদের জন্য আসলে অনেক চ্যালেঞ্জিং। সো এই 4টা জিনিসের কন্টেন্টের জন্য আমাদেরকে অনেক কিছু পড়াশোনা করতে হয়। তো এই কন্টেন্ট যেহেতু বেশি, সেহেতু আপনাকে কিন্তু এফোর্ট দিতে হবে বেশি, তো ওই অনুযায়ী আমাদের আসলে দেখা যায় সময়টা বেশি থাকে না। হ্যাঁ, তো সেই জন্যই আমরা বলি যে লং ব্যাচ এটা আসলে একটু বেশি আমার কাছে মনে হয় যে প্রেফারেবল। কারণ আমি নিজেও এক সময় রেগুলার ব্যাচে ছিলাম, এবং রেগুলার ব্যাচে থাকে আমার যে এক্সপিরিয়েন্স, আমি সবাইকে এই কারণে মানে সাজেশন দেই যে একেবারে দেয়ালে পিঠ থেকে না গেলে লং ব্যাচে থাকাটাই সেফ। কারণ লং ব্যাচে আপনি সপ্তাহে একটা করে ক্লাস করছেন, তো আপনার এখানে লোডটা কম পড়বে। আর ডক্টর সাজদিন খুব সুন্দর একটা কথা এবং প্র্যাকটিক্যাল একটা কথা বলেছে, যে আপনার ওই যতই আমরা বলি না কেন, যতই আমরা ব্যাচে ভর্তি হই না কেন, আমাদের মানে ইটার্নাল যে স্পিড সেটা আসতে কিন্তু আমাদের টাইম লাগে। হ্যাঁ, আমাদের নিজেদের রিয়েলাইজেশনে টাইম লাগে, যে যখন মাথায় একটা বাড়ি পড়ে যে আরে পরীক্ষা তো চলে আসছে, তখন আমরা আসলে বেশি সিনসিয়ার হই। তো ওই হিসেবে লং ব্যাচে আপনি একটা টাইম পাবেন, মানে একটা টাইম হাতে রেখে আপনি আসলে আপনার ধাক্কাটা লাগবে। কিন্তু রেগুলার ব্যাচে দেখা যায় অনেক সময় অনেকের ক্ষেত্রে ধাক্কাটা লাগে, কিন্তু একটু দেরিতে যে লাগে, তখন আসলে আর মানে কভার করার টাইমটা থাকে না, তখন হুড়াহুড়ি হয়ে যায়। আর মিড টার্মে যেহেতু অনেক কন্টেন্ট, আপনাকে মাথা ঠান্ডা রেখে সবগুলা কন্টেন্টে কিন্তু আপনাকে 60% নিয়ে আসতে হবে। তো আমার মনে হয় এটার জন্য শুরু থেকে প্রিপারেশন নেওয়াটা সব থেকে সেফ। তো এই বিষয়গুলো বললাম। এখন আপনাদের আরেকটা বিষয়, যে আপনাদের অনেকের হয়তো আইডিয়া নাই যে আমাদের আসলে যারা জুলাইতে পরীক্ষা দিবেন পরবর্তীতে, তো অলরেডি 15 দিন এগিয়ে গেছে, তো আপনার টাইম পাচ্ছেন হচ্ছে অ্যারাউন্ড 7.5 মাস। তো সবকিছু বাচ্চা দিলে আপনি হয়তো 7 মাস টাইম পাবেন। তো আমার মনে হয় 7 মাস টাইম ইজ ভেরি এনাফ, এবং এটা আপনাদের জন্য খুবই মানে ঠান্ডা মাথায় আরাম করে সুন্দর করে একটা কমপ্লিট প্রিপারেশন নিতে হেল্প করবে। তো সেই জন্য আপনাদেরকে কয়েকটা জিনিস ফলো করতে হবে। আমি জানি না এই সেশনের মধ্যে এটা অন্তর্ভুক্ত কিনা বা কেউ শুনতে চাচ্ছে কিনা, বাট আমি একটু বলে রাখতে চাই। সেটা হচ্ছে যে যেই ব্যাচেই থাকেন না কেন, হোয়াট এভার, রেগুলার ব্যাচ হোক, লং ব্যাচ হোক, অস্পিড প্র্যাকটিস ব্যাচ হোক, হোয়াট এভার, দয়া করে আপনারা পরীক্ষাগুলা দিবেন, আপনারা পরীক্ষা দিবেন। হ্যাঁ, পরীক্ষা যদি না দেন আপনি কখনোই নিজেকে অ্যাসেস করতে পারবেন না। এখন আসেন যে আমরা জেনেসিসকে কেন চুজ করব। হ্যাঁ, জেনেসিসকে চুজ করার কারণ কি, ওই যে শুরুতে একটা কথা বলেছি, সাজদিন তার এক্সপিরিয়েন্স বলে গেছে, এখন আমি আমার নিজস্ব এক্সপিরিয়েন্স থেকে একটা কথা বলছি, যে জেনেসিসকে চুজ করার একটা কারণ হচ্ছে, আমি প্রথমেই যেটা বললাম যে আমাদের কিন্তু একটা শুধুমাত্র এক্সাম কেন্দ্রিক মানে প্রশ্ন কেন্দ্রিক একটা এক্সপার্ট প্যানেল থাকে। তো এই যে প্রশ্নগুলা করা হয়, প্রশ্নগুলা কিভাবে করা হয়, এটা একেবারেই এটা মানে ভেতরের কথা, আপনাদের বুঝার জন্য আসলে জাস্ট সামনে নিয়ে আসা। তো এই প্রশ্ন যারা আমরা করে, তাদের একটা মানে মেইন মোটিভ থাকে যে আমরা যখন একটা সিস্টেম থেকে প্রশ্ন করব, আপনাকে তো প্রথমে ক্লাস টেস্ট দিব, তাই না? আপনি প্রথম পরীক্ষা পড়ে আসছেন, আছে ক্লাস টেস্ট দিবেন, তো ক্লাস টেস্টে একটা লেভেলের প্রশ্ন হবে, দেন আপনি রিভিউতে যাবেন, ওই টপিকটা রিভিউ এক্সামে চলে যাবে, একবার পড়া হয়ে গেছে, দেন রিভিউতে আপনাকে একটা সেকেন্ড স্টেপস একটা কোশ্চেন দেওয়া হবে, দ্যাট মিনস আরেকটু স্ট্যান্ডার্ডে নিয়ে যাওয়া হবে আপনাকে। বা ধরেন আপনাকে এমন এমন টপিক থেকে দেওয়া হবে যে টপিকটা আসলে আপনি ওভাবে চিন্তা করেন না, যে এই টপিক তো কমন, কিন্তু অ্যান্সারটা কিরকম মানে করবেন, বা এখান থেকে আরো কঠিন প্রশ্ন কিরকম আসতে পারে, তো ওই লেভেলে আপনাকে একটা কোশ্চেন দেওয়া হবে। এরপর আপনি মডেল টেস্ট দিবেন, মক টেস্ট দিবেন। সো এই যে 4 ধাপে আপনি পরীক্ষাটা দিলেন,
4 ধাপে যারা নিয়মিত পরীক্ষা দিয়ে ফাইনালি বিসিপিএস এ পৌঁছায়, তাদের কাছে কিন্তু বিসিপিএস এর কোশ্চেনটা মানে একদমই অজানা বা অপরিচিত মনে হয় না। এটা আমার মুখের কথা না, এটা আপনারা যারা পাশ করে এসেছে, যারা রিসেন্টলি পাশ করেছে বা যারা জেনেসিস সাথে থেকে পাশ করেছে, তাদেরকে জিজ্ঞেস করলে আপনারা শেয়ার হতে পারবেন যে আমাদের যারা নিয়মিত, এখানে আমার একটা কথা জাস্ট মানে পয়েন্ট করবেন, যারা নিয়মিত পরীক্ষা দিয়েছে তারা বলতে পারবে না যে কোনো কোশ্চেন আমার কমন আসেনি, কারণ কোনো না কোনো প্রশ্ন জেনেসিসের কোনো না কোনো এক্সামে অবশ্যই চলে আসে। কারণ এতগুলো পরীক্ষা যখন আপনি দিবেন, আসলে প্রশ্ন তো ডেভিডসনের বাইরে করতে পারবে না। আর পালমোনারি এম্বোলিজম থেকে একটা প্রশ্ন করলে আর কত ধরনের কোশ্চেন করবে, অল টাইপ অফ কোশ্চেন আমরা আপনাকে ইনক্লুড করে আপনাকে মাথায় সেট করে দিচ্ছি, সুতরাং এর বাইরে যাওয়ার সুযোগ কম। যদিও বা ধরে নিলাম তর্কের খাতিরে যে হ্যাঁ কিছু প্রশ্ন দিবে যেটা আপনি কেন আপনার মেন্টরও পারবে না, এমনও অস্বাভাবিক না, কারণ আমাদেরও মেন্টরাই তো প্রশ্ন করে। সুতরাং ওই সুপ্রিম লেভেলে মেন্টররা কিছু প্রশ্ন করবে যে আমিও হয়তো পারবো না, আপনিও পারবেন না, তো ওইটা না পারলে ফেল হবে না। ফেল হবে কোনটার জন্য? ফেল হবে আপনার কমন জিনিস না পারার জন্য। সুতরাং এই কমন জিনিসগুলা এবং ইম্পর্টেন্ট জায়গাগুলো যেন আপনার ভুল না হয়, ওই জায়গা থেকে কিভাবে আপনার এসবি, এসএকিউ, ওসপি, অসকি অল ডাইমেনশনে কিভাবে আপনি কভার করতে পারবেন, সেইটার জন্য কিন্তু আপনাকে অবশ্যই নিয়মিত থেকে ক্লাস করা, নিয়মিত পরীক্ষা দেওয়া, এইটা মাস্ট। হ্যাঁ, অনেক সময় হতে পারে আপনি পরীক্ষাটা দিয়েছেন, সলভটা করতে পারেন নাই, সলভ আপনি পরে দেখে নেন, সলভ আপনি লেকচার শিট, সলভ শিট মিলায় নেন, কিন্তু আপনাকে পরীক্ষা দিতে হবে। সো লং ব্যাচে থাকার এটাই সুবিধা। সো আপনাদের এখন কি করণীয় হচ্ছে আপনাকে অবশ্যই আপনার ট্রেনিংটা কন্টিনিউ খুব সুন্দর মতন করতে হবে। যারা ডিএমসি তে আছেন, প্যারালালি আপনাদের যে গ্র্যান্ড রাউন্ড গুলো হয়, হ্যাঁ সিএমই গুলো হয়, চেষ্টা করবেন মাঝে মাঝে একটু টপিক গুলা নিয়ে একটু শুনে আসার। এগুলো অনেক সময় আমাদের কাজে লাগে, বিশেষ করে এখন আমাদের যে স্যাররা প্যানেলে আছেন তারা আসলে রিসেন্ট ইস্যু গুলা, আর্টিকেল গুলা নিয়ে আসলে খুব কনসার্ন। তো এই জন্য একটু আপনাদের হিন্টস দিলাম যে জিনিসগুলো একটু জাস্ট মাথায় রাখবেন, জাস্ট দেখবেন কি কি টপিক আসছে, বাদ বাকিটা আপনাকে তো জেনেসিস রেডি করে দিবে। আর স্টেপ ওয়াইজ প্রিপারেশন, স্টেপ ওয়াইজ মানে দ্যাট ইজ আমি যেটা বললাম যে এসবি, এসএকিউ, অসপি এবং অসকি। আপনাদের আসলে স্টাডি ম্যাটেরিয়াল কি লাগবে আমি ছোট করে 2 লাইনে বলে দিই। স্টাডি ম্যাটেরিয়াল মেইনলি 2টা, আমি আপনাকে যদি বলেন 2টা বলেন আপু, 2টা হচ্ছে ডেভিডসন আর হচ্ছে জলিল স্যারের অসপি বই। জলিল স্যারের অসপি বই প্রথম থেকেই পড়তে হবে, প্রথম থেকেই আপনাকে পড়তে হবে। প্রথম থেকে পড়ার কারণটা কি, আপনি জলিল স্যারের বই সলভ করতে যে দেখবেন যে আমাদের রিটেন কোশ্চেনটা যে প্যাটার্নে আসে, জলিল স্যারের বইটা জাস্ট লাইক সেই প্যাটার্নের। তাহলে জলিল স্যারের বই সলভ করলে আপনার রিটেনেরও মোটামুটি একটা প্র্যাকটিস হয়ে যায়, এবং অনেক ইনফরমেশন আছে যেটা হয়তো বা ডেভিডসনে নাই, ডিরেক্টলি বলা নাই, স্যারের বইতে ওটা সুন্দর করে লেখা আছে। ফর এক্সাম্পল আমি একটা এক্সাম্পল যদি বলি যে আপনি স্টেরয়েড ট্যাপার করবেন কিভাবে, এই কোশ্চেন কিন্তু আপনি ডেভিডসন সারা বই খুঁজিলেও সিকুয়েন্সিয়ালি অ্যান্সারটা সুন্দর করে গুছানো কোথাও পাবেন না। এটা সুন্দর করে জলিল স্যারের বই যারা শেষ করবেন তারা কিন্তু এটা রেডি হয়ে যাবে। তো এই 2টা বই মেন। এছাড়া আমাদের এক্সামিনেশনের জন্য ম্যাকলরের বই লাগবে, সেটা যখন আপনাকে যে মেন্টর ক্লাস নিবে, যে আপনাকে এক্সামিনেশন দেখাবে, এটা তার রেসপন্সিবিলিটি, সে আপনাকে তার নিজ দায়িত্বে আপনাকে ম্যাকলর থেকে বা রিসেন্ট আপডেটেড বই থেকে আপনাকে সেটা বোঝাই দিবে, শিখাই দিবে। এছাড়া ইসিজি জন্য আমাদের জলিল স্যারের আব্দুল্লাহ স্যারের বইটা লাগবে, আর রেডিওলজির জন্য আব্দুল্লাহ স্যারের বইটা। এই দুটো বই পড়তে পারলে আসলে ভালো, প্লাস মাইনাস। তবে যেহেতু আপনারা লং ব্যাচ, আপনাদের জন্য সাজেশন থাকবে, চেষ্টা করবেন মানে প্যারালালি 2টা বই একটু পড়ে না, মানে একটু চোখে দেখার। সব তো লাগবে না, যেগুলো লাগবে আপনাদের ক্লাসমেটরা বলে দিবে। আর এছাড়াও আপনাদের অবশ্যই ইসিজি, এক্সরে, সিটি, এমআরআই, এবিজি, স্পাইরোমেট্রি, পেডিগ্রি, যত যাবতীয় এক্সট্রা ক্লাস দরকার আপনাকে জেনেসিস থেকেই প্রোভাইড করা হবে। তো এছাড়া আর কিছু কি লাগবে পাশ করার জন্য? অবশ্যই কেউ কি বলতে চান যে আর কেউ কিছু লাগবে কিনা? আচ্ছা, অ্যান্সার হচ্ছে কি লাগবে আপনাদের ডেডিকেশন লাগবে, শুরুতে থেকে একদম ডেডিকেশন লাগবে, হ্যাঁ প্রথম থেকে। সুতরাং আপনাকে একটা গোল সেট করতে হবে, আপনাকে একটা প্ল্যান করতে হবে, আপনাকে প্ল্যান ওয়াইজ সেটাকে আপনার ইমপ্লিমেন্ট করতে হবে, সেটাতে আলটিমেটলি আপনি গোলে রিচ করতে পারবেন। তো আমরা একটা প্রবাদ জানি সবাই যে ফেইলিউর ইজ আ পিলার অফ সাকসেস। আমরা চাই না যে মিড টার্ম ফেল করে করে কেউ সাকসেসের পিলার তৈরি করেন, কারণ মিড টার্ম একবার ফেল করা মানে আপনার একটা মানে কনফিডেন্স ব্রেকডাউন হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, কারণ মিড টার্মটা আপনার তো আসলে এসএসটি এবং সিএমটির মেলবন্ধন। তো এটা একটা সংযোগ স্থল, আপনি যদি মিড টার্ম ফেল করে যান আপনাকে কিন্তু সুপার স্পেশালিটি ট্রেনিং এ যে আপনার ডিলে হয়ে যাবে, আপনি ট্রেনিং জয়েন করতে পারবেন না, বা করলেও আপনার কিন্তু ওইখানে মনোযোগ দিয়ে ট্রেনিং করবেন না, আপনি এদিকে মিড টার্ম পরীক্ষার জন্য আবার বাসায় বসে রিভিশন প্রিপারেশন নেবেন, বিশেষ করে যারা ব্রাঞ্চের আছেন। সুতরাং এই ফেইলিউর দিয়ে আমরা পিলার আপাতত করতে চাই না, ওটা ফাইনালের জন্য রেখে দেন। আর অবশ্যই তাহলে স্লো প্রোগ্রেসের জন্য লং ব্যাচ ইজ দ্য বেস্ট। আপনাকে আস্তে আস্তে যদি আগান ইনশাল্লাহ কভার করতে পারবেন। সো এভরি স্মল স্টেপস এভরি ডে, লং ব্যাচের এটাই মোটো,
যে আপনার স্মল স্টেপস এভরিডে, আপনি 7 দিনে একটা ক্লাস করবেন, আপনার প্রতি সপ্তাহে দেখবেন যে কিভাবে যেন আপনার লেকচার শেষ হয়ে গেছে, কিভাবে যেন আপনার রিভিশন শেষ হয়ে গেছে, এবং আপনি পরীক্ষার আগে একটা হিউজ টাইম পাবেন নিজেকে মানে প্রিপেয়ার করার, রিভিশন করার। আর জেনেসিস তো থাকবেই, জেনেসিসের সমস্ত মেন্টর প্যানেল থাকবে, আপনাদের মানে সার্বিক খোঁজ খবর নিতে র্যাঙ্ক ভাইয়া থাকবেন সবসময়, মানে আপনারা বিরক্ত হয়ে যাবেন লিটারেলি যে আসলে এত খোঁজ খবর কেন নিচ্ছে, ঠিক আছে? সো মাইন্ডসেট, স্ট্র্যাটেজি এন্ড কনসিস্টেন্সি, সুতরাং এই সাকসেসে রিচ করতে গেলে আসলে আমরা তো শুধু সাকসেসটাই দেখি। তা আজকে যেমন আমি মিড টার্ম পাস করে আসছি, ডক্টর শাহজিন পাস করে আসছেন, কামরুল পাস করে আসছেন, তা আমাদের শুধু উপরটাই দেখতে পাচ্ছেন, এই পেছনে যে কষ্টগুলো ছিল এগুলো আসলে আমরা পার করে আসছি, তা আপনাদেরও পার করেই আসতে হবে। তো এই জন্য আপনাদেরকে মাইন্ডসেটটা করা দরকার, আর এই স্ট্র্যাটেজিটা আপনারা জেনেসিস থেকে আপনারা পাবেন। জেনেসিসের স্ট্র্যাটেজি ফলো করলে আমার মনে হয় না, আপনি শুধু আপনার কাজ হচ্ছে মাইন্ডসেট আর কনসিস্টেন্সিটা, স্ট্র্যাটেজি আপনাকে জেনেসিসই দেখাই দিবে। তো আমার পক্ষ থেকে এতটুকুই বলার ছিল। সবাইকে থ্যাংক ইউ ভেরি মাচ, এবং যারা জুলাইতে পরীক্ষা দিবেন সবার জন্য অগ্রিম শুভকামনা। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ধন্যবাদ ডক্টর নাদিয়া আপুকে, খুব সুন্দর করে আসলে আমার ফার্স্ট টু লাস্ট আমরা কিভাবে প্রিপারেশন নিব, কিভাবে জেনেসিস থেকে আপনি পড়াশোনা করবেন, আমাদের জেনেসিস মেন্টররা কিভাবে আপনাদের হেল্প করেন, সবকিছু খুব সুন্দরভাবে বলার জন্য। আসলে আমাদের যেটা যারা আমরা শুনছি তাদের কাজ যে শুধু আসলে শুনে যাওয়া না, এরপরে কিন্তু আমার মনে হয় এই প্রোগ্রামের পরে আপনাদের ডিসিশনটা এখনই নেওয়া উচিত। এমন যেন না হয় যে ডিসিশন এমন সময় নিলেন যখন আপনার সময়টা একবারে কম, সেটা যেন না হয়। এই পর্যায়ে আমি আহ্বান জানাবো ডক্টর আব্দুল্লাহ রাহান ভাইকে। ভাই বর্তমানে গ্যাস্ট্রোএন্টারোলজিতে ট্রেনিং এ রয়েছেন। ভাইকে বলবো যে জেনেসিস আপনাকে লং বেসে কি কি দিচ্ছে, মানে আপনার জন্য কি কি সুবিধা নিয়ে আসে লং বেস, সেই বিষয়ে বলার জন্য। রাহান ভাই। আসসালামু আলাইকুম। আমার সাথে জি ভাই, শোনা যাচ্ছে। কি আসতেছে, কি আমার সমস্যা আসলে। তো এখন মানে প্রয়োজন ভাই একটু কেটে কেটে আসতেছে। জি ভাই, বলেন ভাই। এখন কি কেটে কেটে আসছে না? গান শোনা যাচ্ছে ভাই, গান শোনা যাচ্ছে। মূল আজকের প্রোগ্রামটা হচ্ছে আমাদের গাইডলাইন সেশন। হচ্ছে যে আপনি মিড টার্মে কিভাবে চিন্তা করবেন এটা মেইন, আর আমরা আপনাকে হেল্প করবো। এই দুটো সেতু বন্ধন হবে হচ্ছে আজকের program। তো অলরেডি গাইডলাইন বিষয়ে অনেক কথা একটু খুলে নেবেন কিনা, কথা একটু ভালোভাবে ক্লিয়ার আসতেছে না। এখন শোনা যাচ্ছে? জি ভাই, এখন শোনা যাচ্ছে ভাই, এখন একটু কথা বলুন। হুম, আচ্ছা। আমি যে বিষয়টা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে আজকের প্রোগ্রামটা হচ্ছে আপনার মিড টার্মে গাইডলাইন সেশন, আর হচ্ছে আমরা ছিল আমাদের সিনিয়র মেন্টর এবং তরফি মেন্টর ডক্টর নাদিয়া আপু। তো আমি আসলে অনেকক্ষণ ধরে প্রোগ্রাম হচ্ছে, প্রায় 40-50 মিনিট অলরেডি হয়ে গিয়েছে। তো আমি আসলে একদম যে কথাগুলো আসলে না বললেই না, সেই কথাগুলো বলেই আজকের কথা শেষ করব। প্রথম বিষয় হচ্ছে যে আপনাদের মিডটার্ম কিন্তু এখনো আগের মতো নেই। এবারও আপনার
35% পাস রেট, দ্যাট মিনস প্রায় আপনার 70 উপরে হচ্ছে আপনার কিন্তু ফেল। এবং পাশাপাশি আরেকটা ভয়ঙ্কর বিষয় হচ্ছে যে আপনার বেশিরভাগই কিন্তু খারাপ করতেছে আপনার হচ্ছে যারা অনেক বেশি ফেল করে যাচ্ছেন। এরপরে আপনি যখন রিটেন যারাও পাস করছেন দেখা যাচ্ছে অস্তি থেকে তারা খারাপ করছে, দ্যাট মিনস আপনারা প্রিপারেশন নিয়েছেন কিভাবে, আপনারা রিটেন চিন্তা করেছেন যে হ্যাঁ ঠিক আছে রিটেন পাস করে তারপর রিটেনের জন্য পড়াশোনা করে রিটেন পাস করে কিন্তু পরবর্তীতে রিটেন প্রিপারেশন নেওয়ার সময় যে আপনি অস্ত্রের জন্য প্রিপারেশন নিবেন, কিভাবে প্রিপারেশন নেবেন সেটা গ্যাপ থাকার জন্য আপনি পরবর্তীতে অস্ত্রকে খারাপ করে ফেলেছেন। সো যেহেতু আপনার এফসিপিএস একটা আনপ্রেডিক্টেবল ডিগ্রি, সো এখানে আপনার সবকিছুই অনেক কি বলা যায় যে মেপে মেপে চলতে হবে, মেপে মেপে প্রিপারেশন নিতে হবে যাতে বিসিপিএস আপনাকে কোনোভাবেই আটকাতে না পারে। তো প্রথম বিষয় হচ্ছে যে এসবিএ নিয়ে সবার একটা সম্মুখ ধারণা আছে, এসবিএ কোশ্চেন কিভাবে আসতে পারে। অলরেডি আপনারা সবাই এফসিপিএস পার্ট 1 এর সময় এসবিএ নিয়ে অনেক বেশি পড়াশোনা করেছেন। মিড টার্মের ক্ষেত্রে আলাদা হচ্ছে আপনাকে ক্লিনিক্যালি ওরিয়েন্টেড এসবিএ কোশ্চেন গুলো দেওয়া হবে। আপনার যেটা পার্ট 1 এ কিন্তু খুব বেশি ক্লিনিক্যালি ওরিয়েন্টেড কোশ্চেন দেওয়া হয় না, এবং এখানে আপনাকে এসবিএ কোশ্চেন গুলো এরকম হবে যে আপনাকে ডায়াগনোসিস চাবে না, আপনাকে চাবে যে ঠিক আছে এটা ফার্স্ট লাইন ট্রিটমেন্ট কি হবে, বা এই ড্রাগ দিলে আপনার আপনার প্রথম কি ধরনের কমপ্লিকেশন প্রেজেন্ট করতে পারে, বা একটা ড্রাগের আপনার হচ্ছে যে কোন ক্ষেত্রে আপনার প্রয়োগ করতে হবে, কোন স্টেপে আপনার হচ্ছে প্রয়োগ করতে হবে, মানে ক্লিনিক্যালি আপনারা 2 বছর ট্রেনিং করেছেন সেই অনুযায়ী আপনাদের এসবিএ কোশ্চেন গুলো সেট করা হবে, নাম্বার 1। সো আপনি যখন প্রিপারেশন নেবেন তখন যদি ঢালাওভাবে ডেভিয়েশন পড়ে যান আপনি এগুলো অ্যান্সার করতে পারবেন না। আমি আবারও বলছি আপনি এগুলো অ্যান্সার করতে পারবেন না, কারণ হচ্ছে আপনার ওই লাইনগুলো ওয়ার্কলোড মানে আপনার মাথায় থাকবে না বা আপনি বুঝতে পারবেন না। আপনি হয়তোবা সুন্দর করে জায়গায় জায়গায় ডেভিয়েশন পড়লেন, কিন্তু মিড টার্মের এসবিএ এর জন্য কোন পার্ট বেশি ইম্পর্টেন্ট, এই ট্রিটমেন্ট অংশে কোন জায়গা থেকে কোশ্চেনটা আসতে পারে, ইনভেস্টিগেশনের কোন পার্ট থেকে কোশ্চেনটা আসতে পারে, সেইটা আপনি একা একা পড়লে বুঝতে পারবেন না। সেখানে আমাদের মেন্টর আপনাদেরকে হেল্প করবে যে আপনি এসবি এর জন্য কিভাবে প্রিপারেশন নেবেন, একটা টপিক থেকে আপনি এসবি এর জন্য কিভাবে প্রিপারেশন নেবেন সেটা আমাদের মেন্টররা আপনাকে বলে দিবে। পাশাপাশি সবথেকে ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে যে শুধুমাত্র কি ডেভিডসন থেকে আপনার এসবিএ কোশ্চেন আসবে, আপনার গাইডলাইন থেকে এসবিএ কোশ্চেন আসবে না, আপনার স্যাররা রিসেন্টলি যে বিষয়গুলো নিয়ে জার্নাল নিয়ে স্যাররা ডিসকাস করছে সেখান থেকে এসবিএ কোশ্চেন আসবে না, স্যাররা রাউন্ডের সময় যে ধরনের পেশেন্ট গুলো পাচ্ছে সেখান থেকে আপনার এসবিএ কোশ্চেন আসবে না, অবশ্যই আসবে। তো এই জিনিসগুলো কি বাসায় বসে পড়লে হবে? এটাকে আপনাকে একদিকে চোখ কান যেরকম খোলা রাখতে হবে, আরেক দিকে হচ্ছে একজন সিনিয়র মেন্টরের সাথে আপনার 24 আওয়ার্স যোগাযোগ রাখতে হবে, যেটা আমি আপনাদেরকে হেল্প করব, আমরা আপনাদেরকে প্রোভাইড করব। 24 আওয়ার্স মেন্টর আপনাদের সব বিষয়ে অ্যান্সার দিবেন, আপনাদের এনি কাইন্ড অফ প্রবলেম, এনি কাইন্ড অফ আপনার হচ্ছে সমস্যা হলে আমরা সেটা সমাধান করব। সো আমি যেটা বলতে চাচ্ছি যে অনলি ডেভিডসন ইজ নট অ্যাপ্রোপ্রিয়েট ফর এসবিএ, আপনাকে এর পাশাপাশি অন্য অনেক বিষয়গুলো হচ্ছে কোরিলেট করে পড়তে হবে, যেটা যদি আপনি আমাদের সাথে যুক্ত হন আপনাদের জন্য ইজি হয়ে যাবে। এরপরে সবথেকে ইম্পর্টেন্ট যেটা বিষয় সেটা হচ্ছে এসএকিউ। এসএকিউ তে যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে আপনারা অনেক লং টাইম ধরে এসএকিউ সাথে মানে রিকগনাইজ না বা হচ্ছে প্র্যাকটিস করছেন না। সো প্রবলেম যেটা হয় যারা ফার্স্ট টাইম পরীক্ষা দিতে যান তাদেরকে আসলে এসএকিউ তে অনেক বেশি টাইম ম্যানেজমেন্টটা ঠিকভাবে না করার জন্য খারাপ হয়ে যায়। তো আমরা যেটা করব সেটা হচ্ছে যে আপনাকে তো আমরা এসবিএ এসএকিউ এর জন্য প্রিপেয়ার করে দেব ফার্স্ট। এরপরে যেটা হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট, আপনি এখানে একটা টপিক শেষ হওয়ার পরে আপনি তার উপরে একটা এসবিএ এসএকিউ অস্কি রিলেটেড পরীক্ষা দিবেন। সো এখানে আপনার এক ধরনের হচ্ছে আপনার প্র্যাকটিস হয়ে যাবে। এরপরে রিভিউতে এসে আপনার একদম বিসিপিএস স্টাইলে পরীক্ষা দিবেন, সেখানেও আপনার একটা প্র্যাকটিস হয়ে যাবে। এরপরে মডেল টেস্টে আপনি একবার পরীক্ষা দিবেন, মক টেস্টে একবার পরীক্ষা দিবেন।
তার মানে হচ্ছে আপনারা ফাইনাল পরীক্ষায় যাওয়ার আগে প্রায় 7টা সেশন প্র্যাকটিস করে যাবেন। এরপরেও কি আপনাদের টাইম ম্যানেজমেন্টে ভুল হবে? হবে না, হতে দেব না আমরা। সো আপনারা যদি আমাদের সাথে যুক্ত হন এবং আমাদের পরীক্ষাগুলো আপনারা অফলাইনে এসে দেওয়ার চেষ্টা করেন, টাইম ধরে ধরে আপনারা যদি প্রিপারেশন নেওয়ার চেষ্টা করেন, তাহলে এসএকিউ আপনাদের কাছে কোনো কিছু মনেই হবে না। এরপরে আরেকটা ইম্পর্টেন্ট বিষয় বলবো, সেটা হচ্ছে যে আপনি যদি টাইম ধরে ধরে পরীক্ষা না দেন, আপনার প্রবলেম যেটা হবে সেটা হচ্ছে যে আপনি একটা কোশ্চেন লিখবেন, আরেকটা কোশ্চেন দেখা যাবে যে আপনি অ্যাপ্রোপ্রিয়েটলি অ্যান্সার করতে পারছেন না, বা আপনি যদি নিজে পরীক্ষা দেন তাহলে যেটা প্রবলেম হবে, অনেকে আছে বাসায় নিচে বসে নিজে পরীক্ষা দিতে পারেন, কিন্তু যেটা প্রবলেম হবে আপনি কিন্তু আপনার ভুলগুলো বুঝতে পারবেন না। এখানে আপনি যদি আপনার ভুলগুলো দেখতে পারেন, মেন্টরের সাথে আলোচনা করে সেটা যদি পরীক্ষার আগেই সলভ করতে পারেন, সো এটা আপনারা অনেক বেশি বেনিফিটেড হবেন। অনেকে চিন্তা করেন যে ঠিক আছে আমি নিজের মতো করে পড়ি, লাস্টে মক টেস্ট মডেল টেস্ট দিয়ে দেবো, হয়ে যাবে। আপনি একটা টপিকস এর প্রিপারেশন যদি আগে থেকেই না নেন, আপনি যদি আগে থেকে না বুঝতে পারেন যে আপনার কোথায় ল্যাকিংস আছে, এসএকিউ তে আপনার কোথায় ল্যাকিংস আছে, এসবি তে আপনার কোথায় ল্যাকিংস আছে, আপনি মডেল টেস্ট মক টেস্টে এসে কি আপনি কভার করতে পারবেন? এটা কখনোই পসিবল না। আরেকটা ইম্পর্টেন্ট বিষয় আমি বলবো, সেটা হচ্ছে যে ধরেন আপনি আমাদের সাথে যুক্ত হলে যেটা সব থেকে বেশি আপনারা লাভবান হবেন, যে একটা টপিকস আমরা বিভিন্ন ভাবে পরীক্ষার মাধ্যমে আপনাদেরকে প্রায় 7 থেকে 8 বার শেষ করাই দিব। তো এরপরেও যদি টপিকসে কোনো কোশ্চেন আসে, আপনি কি পারবেন না? আপনি অবভিয়াসলি পারবেন। কারণ হচ্ছে এখানে আপনি আমাদের ক্লাস টেস্ট দিবেন, রিভিউ টেস্ট দিবেন, আপনার ব্রেন স্টর্মিং সেশন করবেন, আপনারা মক টেস্ট দিবেন, মডেল টেস্ট দিবেন। দ্যাট মিন্স সেই টপিকস আপনাকে অনেক বারংবার করতে হবে, এবং যদি কেউ ভুলক্রমে অসুস্থ হওয়ার জন্য বা ট্যুরের জন্য বা এনি হাউ যদি আপনার সেই টপিকসটা ভালো করে পড়া না থাকে, আপনি পরের বার কিন্তু সেটা কভার করতে পারবেন। সো এই ফ্যাসিলিটি আমরা আপনাকে দেব। এবং এরপরে যে বিষয় সেটা হচ্ছে অস্কি। রিটেনের পরে অনেকে অস্কিতে খারাপ করে, এবারও প্রায় 120 জনের মতো অস্কিতে খারাপ করেছে। এটা আসলে কোনোভাবে মানা যায় না। এর প্রধান কারণ হচ্ছে তিনি যখন রিটেনের জন্য প্রিপারেশন নিয়েছেন, তিনি অস্কি রিলেটেড কোনো প্রিপারেশন নেন নাই। এখন আপনি আমাকে বলেন, আপনি একটা টপিকস পড়লেন, এখান থেকে কিভাবে অস্পিতে কোশ্চেন আসতে পারে? আপনাকে ডেভিডসনের লাইন বাই লাইন তুলে দিবে অস্পিতে? তুলে দিবে না। কিন্তু আপনাকে একটা সিনারিও দিবে, একটা ফিগার দিবে, অথবা একটা এক্স-রে দিবে, একটা সিটি স্ক্যান দিবে, একটা এমআরআই দিবে। সো সেটার সাথে কোরিলেট করে আপনাকে টপিকস থেকে কোশ্চেন করা হবে। শুধু কি ডেভিডসন থেকে কোশ্চেন করা হবে? আপনার ডেভিডসনের বাইরেও অস্কি রিলেটেড যে বইগুলো আছে, জলি স্যারের বই অথবা রিদম বা আদার্স যে বইগুলো আছে, সেখান থেকে কিন্তু কোশ্চেন হবে। প্রিভিয়াস ইয়ারে অস্পি থেকে কিন্তু আপনার কোশ্চেন হবে। এবং অনেক সময় স্যাররা এফসিপিএস পার্ট 2 তে যে ধরনের কোশ্চেন গুলো দেন, এফসিপিএস পার্ট 2 তে যে ইজি কোশ্চেন গুলো দেন বা ইম্পর্টেন্ট কোশ্চেন গুলো দেন, সেগুলোও কিন্তু আপনি মিড টার্মে অ্যাড করতে পারেন স্যাররা। সো আমাদের যারা মেন্টররা আছে তারা কিন্তু অলরেডি সামনে এফসিপিএস পার্ট 2 পরীক্ষা দিবেন, তারা জানেন যে স্যাররা এই টপিক থেকে কিভাবে অস্পিতে কোশ্চেন করতে পারেন, কিভাবে স্যাররা অস্কিতে কোশ্চেন করতে পারেন, নতুন নতুন কোন বিষয়গুলো স্যাররা অ্যাড করতে পারেন। তো যেটা আসলে একা বাসায় বসে প্রিপারেশন নিলে আসলে হয় না। আপনি যদি একটা প্রপার গাইডলাইন চান, একটা টপিক থেকে কোন কোন বিষয়গুলো পড়তে হবে, যে বিষয়গুলো ডেভিডসনে নাই সেটা আপনাকে গুছায় দেওয়া, এইটা আসলে আমাদের মেইন কাজ। এবং এই জন্যই আমি বলবো আপনারা জেনেসিসে ভর্তি হন। জেনেসিসে ভর্তি হলে আপনারা এখান থেকে লাভবান হবেন যে আপনাদেরকে নতুন করে পড়া গোছাতে হবে না, একদম ফ্রি রেডিমেড অনেক বিষয় আপনারা পেয়ে যাবেন। শুধু বারংবার চর্চার মাধ্যমে আপনারা সহজেই পরীক্ষাতে ভালো করতে পারবেন। আর আমাদের সাথে যারা অলরেডি যুক্ত ছিলেন, আপনার বিসিপিএস এর পাস 35% হলেও আমাদের পাস কিন্তু ছিল 75%। সো আলহামদুলিল্লাহ। এবং পাশাপাশি আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে যে আমাদের কিন্তু একটা এক্সপার্ট প্যানেল আছে, কোশ্চেন মডারেশন প্যানেল। আমাদের প্রায় 38 মেন্টর আছেন, তারা যে কোশ্চেন গুলো করেন, এরপরে আমাদের এক্সপার্ট যে মেন্টর প্যানেল আছে প্রায় 7 থেকে 8 জনের মতো, তারা কোশ্চেন গুলো অ্যানালাইসিস করেন,
এখান থেকে বিসিপিএসসি কিভাবে কোশ্চেন আসতে পারে, কোন কোশ্চেনে কোন বিষয়টা অ্যাড করতে হবে। সো এত কিছু যদি আপনারা জেনেসিস থেকে পান, তো এরপরে কি বিসিপিএসসি কে আপনাদের কোনো প্রবলেম হবে? তো আমি গর্ব করেই বলতে পারি যে যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন, অলরেডি আমাদের কাছ থেকে সার্ভিস নিয়েছেন, তারা আলহামদুলিল্লাহ বিসিপিএসসি অনেক সহজেই মিড টার্ম পরীক্ষা ফেস করতে পেরেছেন। সো যদি এক কথায় আমি বলি যে লং ব্যাচ আপনাকে কিভাবে হেল্প করবে, আপনার প্রতি সপ্তাহে একটা করে ক্লাস করবেন। যাদের আপনার ট্রেনিং এর পাশাপাশি জব করতে হয় বা ফ্যামিলি রেসপন্সিবিলিটি আছে বা আদার্স যে কোনো ধরনের রেসপন্সিবিলিটি আছে, তাদের জন্য লং বেস বেস্ট। এবং এই লং বেস বেস্ট হওয়ার কারণেই আপনি যদি লং ব্যাচে ভর্তি হন, এই লং ব্যাচ দিয়েই আপনি এসবিএ, এসিকিউ, অসপি প্রিপারেশন অনেক সুন্দর করে নিতে পারবেন এবং বিসিপিএস এ আলহামদুলিল্লাহ অনেক সহজেই এই কঠিন যাত্রায় আপনি সফলতার মুখ দেখবেন। সো সবাইকে ধন্যবাদ এতক্ষণ আমার কথা শোনার জন্য। এরপরে যদি কারো কোনো কোশ্চেন থাকে আমাকে করতে পারেন। কামরুল। ধন্যবাদ ডক্টর আব্দুল্লাহ রায়হান ভাইকে। ভাই খুব সুন্দর করে কিভাবে আমরা জেনেসিস এর মেন্টররা মানে আমাদের আমরা তো জাস্ট রেজাল্টটাই দেখি, কিন্তু এর পিছনে যে কতটা পরিশ্রম আমাদের জেনেসিস এর মেন্টররা করেন সেই বিষয়ে ভাই খুব সুন্দরভাবে তুলে তোলেন। আমি জাস্ট একটা আপডেট দিয়ে রাখতে চাই যে আমাদের আগামী জুলাই সেশনের জন্য লং ব্যাচ শুরু হচ্ছে এবং আগামী 27 তারিখ থেকেই শুরু হচ্ছে। 27 তারিখ আমাদের ওরিয়েন্টেশন। যারা এবং আমাদের বর্তমানে একটা ডিসকাউন্ট অফার চলতেছে 20 থেকে 30 অক্টোবর পর্যন্ত। ফ্ল্যাট একটা 3000 টাকা ডিসকাউন্ট চলতেছে। যারা চিন্তা করতেছেন যে লং বেসে ভর্তি হবেন, তারা আশা করি যে এর মধ্যে যদি ভর্তি হতে পারেন এবং আমাদের যে ডিসকাউন্টটা চলতেছে এটাতে আপনারা উপভোগ করতে পারেন। এই ডিসকাউন্টের মাধ্যমে কিন্তু আপনারা অনেকটা এই ডিসকাউন্ট চলাকালে আপনি 3000 টাকা একটা ফ্ল্যাট একটা ডিসকাউন্ট পাচ্ছেন এবং এই সময় ভর্তি হলে আমার মনে হয় আপনাদের যে পেমেন্টটা এটাও অনেকটা চলে আসবে। আমি আর কথা না বাড়াই, আমার মনে হয় সবকিছুই আমাদের কাছে যে ৩ জন মেন্টর কথা বললো সবকিছুই চলে আসছে এবং আপনারা আসলে কিভাবে প্রিপারেশন নিবেন সব জিনিসগুলো আসলে চলে আসছে। আশা করি এই গাইডলাইন গুলো যদি আপনি ফলো করতে পারেন এবং আমাদের সাথে থাকতে পারেন, ইনশাআল্লাহ আপনারাও সামনে জুলাই যে পরীক্ষাটা হবে সেটাতেও আপনারা একবারেই পার হয়ে যেতে পারবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকে এই অনুষ্ঠান। ধন্যবাদ সবাইকে।